নমস্কার। নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাব তার নাম একুল ওকুল। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্র। স্বজন বন্ধুদের নিন্দা তিরস্কারে কান পাতবার জো রইল না। পরিচিত অর্ধপরিচিতের দল ব্যঙ্গ বিদ্রূপে মুখর হয়ে উঠল। এমনকি স্বামী পর্যন্ত আড়ালে আড়ালে পালিয়ে বেড়াতে লাগলেন। কিন্তু আমি রইলাম স্থির। আচারে আচরণে কিছুমাত্র জড়তা নেই, কুণ্ঠা ভয়ের লেশ নেই, এতটুকু। নিজের দিকে তাকিয়ে নিজেই বিস্ময় বোধ করলাম। সত্যিই কি এতখানি জোর ছিল আমার মনে? ভিতরে ছিল এতখানি জেদ? সবাই বলা বলি করল, ধন্য মেয়ে, রক্তমাংসে গড়া হলে মায়া মমতা দয়াদাক্ষিণ্য থাকত, কিন্তু এর সবখানি একেবারে পাথরে তৈরি। মনে মনে হাসলাম। এ কথা কি সবাই নতুন করে জানল? আমার দেহেও যে রক্তমাংস আছে, কারো কারো ব্যবহারেই কি এর আগে তার কোনো পরিচয় মিলেছিল? 23 বছর আইবুড়ো থেকে আমি যাকে পতিত্বে গ্রহণ করেছি, তার পুত্রবতী প্রথমা স্ত্রী রয়েছেন দেশে। তাই এই আলোড়ন, আন্দোলন, কটূক্তি, অভিশাপের পালা। স্বামীর পিতৃকুলের আর প্রথম পক্ষের শ্বশুরকুলের হিতৈষীরা শাসিয়ে গেছেন। এ বিয়ের সমর্থনে না আছে আইন, না আছে ধর্ম। বৈদ্য ব্রাহ্মণের বিয়ে হিন্দুমতে হয় না। সিভিল ম্যারেজে যুগপথ 2 স্ত্রী গ্রহণের নজির নেই। সুতরাং প্রতিফল মিলবে হাতে হাতে। কেউ কেউ অনুনয় বিনয়ও করেছেন। আমি শিক্ষিতা মেয়ে, আমার ভাবনা কি? মনের মানুষ ইচ্ছা করলে এখন আমার অনেক জুটবে। কিন্তু অবলা সরলা পল্লীবাসিনীর কথাটা যেন দয়া করে আমি ভেবে দেখি। পতি ছাড়া তার গতি নেই। বান্ধবীরাও হাসাহাসি করেছে। ছি ছি, শেষ পর্যন্ত দোজবরে বর আর সতীনের ঘর! এ কি জঘন্য প্রবৃত্তি তোর! জবাব দিয়েছি, আয় দেখ এসে আমার ঘর। সেখানে সতীনের চিহ্নটুকুও নেই। আমি একেশ্বরী, হৃদয়েশ্বরী বরের। তারা প্রতিবাদ করেছে। কারো হৃদয়েশ্বরী কিনা তার প্রমাণ পরে মিলবে। নিজের কিন্তু তোর হৃদয় বলে কিছু নেই। হেসে বলেছি, না ভাই, খানিকটা আছে, কিন্তু সেটুকু নিতান্তই কোনো পুরুষকে বিলিয়ে দেওয়ার জন্য। সেই তার পুরুষার্থ। বিশ্বাস না হয় নিজেদের হৃদয়কে জিজ্ঞেস করে দেখ, খাঁটি জবাব পাবি। মা নেই, বাবা আসেননি, মুখ দেখতে আর মুখ দেখাতে লজ্জা পাবেন বলে। তার পক্ষ থেকে ভগ্নিপতি এসেছিলেন গম্ভীর মুখে। গুরুজনের ভঙ্গিতে বিষয়টির গুরুতর বিস্ময় ফল জানিয়ে গেছেন। এর পরেও আত্মীয় কুটুম্বিতা হয়তো আর স্বীকার করা চলবে না, যাতায়াত পর্যন্ত বন্ধ করতে হবে। বলেছি, অতখানি হতাশ হচ্ছেন কেন? আমার দোর কিন্তু খোলাই থাকবে। আর বিয়ে হয়েছে বলে সর্বদাই যে দোরগোড়ায় পাহারা থাকবে তা মনে করবেন না। তিনি মুখ লাল করে ফিরে গেছেন। তাঁর রক্তিম হওয়ার অবশ্য কারণ ছিল। বিষয়টিকে আগা গোড়া যতবার তন্ন তন্ন করে ভেবে দেখেছি, অনুশোচনা করবার হেতু পাচ্ছি না। কেন করব? অপরাধটা কার? বিত্তহীন মা বাপের ঘরে শ্রীহীন মেয়ে হয়ে জন্মেছি, কিন্তু তার জন্য কি আমি দায়ী? জ্ঞান হওয়া মাত্র দেখে এসেছি মা আমার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন। বাবা তাকিয়ে রয়েছেন হিংস্র চোখে, যেন টুঁটি টিপে মেরে ফেলতে পারলে বাঁচেন। কখনো বা অদ্ভুত ভঙ্গিতে আদর করে হেসে উঠেছেন। মার আমার একেবারে গা ভরা রূপ, ওজন দরে রূপা দিতে গেলে যে ভিটে মাটিতেও কুলোবে না।
ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পারিনি। পরক্ষণেই তিনি কোলের মধ্যে টেনে নিয়ে বলেছেন, বাপ রে বাপ, রাগ দেখো মেয়ের, পাগলি কোথাকার, আমি ঠাট্টা করছিলাম। ভিটে মাটি বেচতে হবে কেন? আমি তোকে পড়াবো, বিয়ে এমএ পাশ করিয়ে ছেলের মতো মানুষ করে তুলব। বিয়ের দরকার নেই তোর। কথা রাখতে বাবা সাধ্যমতো চেষ্টা করেছিলেন। আমার সম্বন্ধে বিবেচনা তার ছিল না এমন মিথ্যে কথা বলবো না। বড় দিদি পাঠশালা পেরোননি, মেজ দিদি হাই স্কুলের ৩-৪ ক্লাস পর্যন্ত পড়েই পাত্রস্থা হতে পেরেছিলেন। কিন্তু আমি যে মফস্বল শহরের হাই স্কুল ডিঙিয়ে একেবারে কলকাতার কলেজে এসে ভর্তি হওয়ার অনুমতি পেলাম, তা কেবল আমার বিয়ের কোনো সম্ভাবনা নেই বলেই। বাবা সেদিকে বৃথা কোনো চেষ্টাও করেননি, কেননা ইতিপূর্বে ২ মেয়ের বিয়েতে তার চুল আর বুদ্ধি ২ পক্কতা লাভ করেছিল। তাই রূপের একান্ত অভাব বিদ্যায় যদি কিছুটা ঘটছে, বিয়ের বাজারে নিতান্তই একটু যদি কারো চোখে পড়ি, সেই দুরাশায় দুরু দুরু বুকে এসে ঢুকলাম কলেজে। বাবার সুপারিশে মাস্তুতো ভাইয়ের চাকরি হয়েছিল, সেই দাবিতে তাঁর বাসায় বাসাহার জুটল। তার বছর ৩ বাদে জুটলেন নীরদবাবু, ননিদার অফিসের বন্ধু। ননিদা বলতেন, বন্ধুত্ব তাঁদের অফিসেই হয়েছে বটে, কিন্তু এমন গাঢ়তা ছেলেবেলার বন্ধুত্বেও থাকে না। অনেক গুণ আছে ননিদার বন্ধুর। বিশ্ববিদ্যালয়ের ১ম শ্রেণীর ডিগ্রি আছে, অফিসের কর্তৃপক্ষের কাছে আছে আদর। কিছু গুণ তো কিছু না কিছু প্রত্যেক পুরুষেরই থাকে। ননিদার বন্ধুর তার চেয়েও অতিরিক্ত কিছু আছে, সে তার রূপ, যা প্রায় পুরুষেরই থাকে না। দর্শকের বেশিরভাগই পুরুষ, তাই নিজেদের রূপের অভাব তাদের চোখ এড়িয়ে যায়, নিজের জাতের দিকে তাদের চোখ পড়ে না। কিন্তু যদি একবার পড়বার মতো করে পড়ে, তখন আবার সেই চোখে পলক পড়তে চায় না। পুরুষের রূপ মেয়েদের চেয়েও তীব্র, তার আকর্ষণ মেয়েদের চেয়েও বেশি, কেননা সে রূপ তাদের স্বরূপকে প্রতিষ্ঠিত করবার জন্য। কবিতায় আর ছবিতে মেয়েরা যদি সামান্য সংখ্যাগুরু হতো, তাহলে কলম আর তুলির মুখে কেবল পুরুষের রূপই দেখা যেত। এই ধরনের মন্তব্যে ননিদা প্রায় মুখর হয়ে থাকতেন। রেবা বৌদি বিরক্তির ভঙ্গিতে বলতেন, থামো থামো, তবু যদি নিজের রূপ একটু থাকতো। বন্ধুর রূপের কথা উঠলে আর কারো কথা বলবার জো নেই। কিন্তু আমার তো মনে হয় সব তোমার চাল। অন্য সব কিছুর মতো তোমার বন্ধু নীরদবাবুর রূপও কেবল তোমার কথা সর্বস্ব। হ্যাঁ, না হলে সাহস করে একদিন তাকে নিয়ে আসতে, কিন্তু ভয় আছে পাছে ধরা পড়ো। ননিদা জবাব দিতেন, ভয়ে বটে, কিন্তু সেটা ধরা পড়বার নয়, পাছে সর্বস্ব ধরে দিতে হয় সেই ভয়। বৌদি আরক্ত মুখে বলতেন, আহা, ভঙ্গি দেখো কথার, অতই সোজা ভেবেছ বুঝি? বইয়ের আড়ালে চেয়ে চেয়ে দেখতাম ননিদা মৃদু হাস্যে কৌতুকের চোখে স্ত্রীর মুখের অপরূপ লজ্জা উপভোগ করছেন। আমি আবার বইয়ের আড়ালে মুখ ঢাকতাম। রাত দিন এই রূপরসের আলোচনা আমার সহ্য হতে চাইত না, অপমানকর বলে মনে হতো, কিন্তু তবু সেখান থেকে উঠে যেতে পারতাম না। কান জ্বলে যেত, তবু উৎকর্ণ হয়ে থাকতাম তাদের কথা শোনার জন্য। ননিদা বলতেন, এত রূপগুণ থাকা সত্ত্বেও তার বন্ধুর একটা মারাত্মক দোষ আছে। তিনি নাকি বড় লাজুক আর বড় ভালো মানুষ, মোটেই এ যুগের ছেলেদের মতো নয়। মেয়েদের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না, আর সেই ভয়ে তিনি আসেন না এখানে। সুতরাং ভয়টা ননিদার নয়, নিতান্তই তার বন্ধুর। পৃথিবীতে একটিমাত্র মেয়েকে তিনি চেনেন, চিনতে বাধ্য হয়েছেন, তিনি তার স্ত্রী। হঠাৎ জিজ্ঞাসা করেছিলাম, বিয়েও করেছেন নাকি? ননিদা একটু যেন চমকে উঠেছিলেন, তারপর হেসে বলেছিলেন,
হ্যাঁ, প্রায় বাল্যকালেই সে পাঠ একেবারে সেরে রেখেছে। পাড়া গাঁয়ের গোঁড়া ব্রাহ্মণ পরিবার, চালচলনই আলাদা। স্ত্রীটি কিন্তু বেশ সুন্দরী। সেই জন্যই বাপের কাছে বোধহয় এতখানি কৃতজ্ঞ আছে নীরদ। বৌদি জিজ্ঞাসা করেছিলেন, তুমি তার স্ত্রীকে দেখেছ নাকি? ননিদা বলেছিলেন, না, ফটো দেখেছি নীরদের কাছে, তার নিজের হাতের ছবিও দেখেছি। নীরদ আবার একাত্র ছবিও আঁকতে পারে কি না। বৌদি বললেন, আর বসে বসে নিজের বউয়ের ছবি বুঝি কেবল আঁকেন? ননিদা জবাব দিলেন, কি আর করবে, পরের বউয়ের ছবি আঁকবার সাহস কজনের থাকে, সুযোগই বা কজনে পায়। তারপর আমি উঠে গিয়েছিলাম। নীরদবাবুর সম্বন্ধে কোনো কৌতূহল, কোনো ঔৎসুক্যই যেন তারপর আমার আর অবশিষ্ট ছিল না। কিন্তু ননিদার সঙ্গে শেষ পর্যন্ত সত্যি সত্যিই নীরদবাবু একদিন এলেন। ননিদা বললেন, নীরদের লজ্জার বাঁধ এতদিনে ভেঙেছে, প্রায় মানুষ করে এনেছি, এবার ভালো মানুষিতা খানিকটা ভাঙতে পারলেই হয়। নীরদবাবু জবাব দিলেন না, কিংবা দিতে পারলেন না। নিঃশব্দে কেবল একটু হাসলেন। অমন সুন্দর করে যিনি হাসতে জানেন, সব কথায় জবাব তার না দিলেও চলে। বললাম, ননিদার ধারণা ভালো মানুষেরা পুরো মানুষ নন। নীরদবাবু হঠাৎ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনার ধারণাও কি তাই? চমকে উঠলাম। কথার মধ্যে কেমন যেন একটু বেদনার সুর বাজল, নাকি তার বলবার ভঙ্গি এরকম? মাধুর্যের সঙ্গে বেদনার কি কোনো অঙ্গাঙ্গী সম্বন্ধ আছে? জবাবটি এড়িয়ে গিয়ে বললাম, আমার ধারণার কথা তো বলিনি, আমি কেবল ননিদার ধারণার ভাষ্য করছি। ননিদা বললেন, কিছু মনে করো না নীরদ, শ্রীমতী মীরার ধরনই এই, মূল গ্রন্থের ধার ধারে না, কেবল টিকা টিপ্পনি নিয়েই কারবার। নীরদবাবু ননিদার দিকে তাকিয়ে জবাব দিলেন, আমি কিন্তু তা মনে করিনি। নীরদবাবুর কথা শুনে মনে মনে খুশি হলাম, আর কুপিত হলাম ননিদার উপর। নীরদবাবুর সামনে আমাকে তিনি অত তুচ্ছ করবার চেষ্টা না করে কি পারতেন না? ননিদা যেন আমার মনের ভাব বুঝতে পারলেন। মুচকি হেসে একবার আমার দিকে তাকিয়ে নীরদবাবুর দিকে চেয়ে বললেন, আচ্ছা, তাহলে আশায় থাকো। কেবল ভাষ্য নয়, মীরার নিজের ধারণার ভাষাও একদিন না হয় শুনবে। কিন্তু আমার ধারণার কথা ওকে শোনাতে কিছুদিন দেরি হলো। এরপর থেকে অফিসের ছুটির পর ননিদার সঙ্গে নীরদবাবু যদিও প্রায়ই আসতে লাগলেন, আমার ঘরের দিকে ঘেঁষলেন না। আসর জমল বৌদির ঘরে। চা চলে, গল্পগুজব চলে। বৌদি খুঁটে খুঁটে জিজ্ঞেস করেন নীরদবাবুর বাড়ির কথা। ছোট ছোট জবাব কানে আসে। দু একটি আঁচড়ের ছবি। পর্দার আড়ালে যেন দেখা যায় জনা কয়েক অজানা মানুষের অস্পষ্ট আনাগোনা। আভাস ইঙ্গিত ছেড়ে বৌদি একদিন স্পষ্টই জিজ্ঞাসা করে বসলেন, শুনেছি আপনার স্ত্রী নাকি অপূর্ব সুন্দরী? ননিদা বললেন, অর্থাৎ আপনার বন্ধুর স্ত্রীর চেয়েও বেশি সুন্দরী কিনা সেইটাই জিজ্ঞাস্য। বৌদি মুখ লাল করে বললেন, অসভ্য, সেটা তোমার জিজ্ঞাস্য হতে পারে, আমার নয়। আমি ছিলাম পাশে দাঁড়ানো। নীরদবাবু একবার আমার দিকে তাকিয়ে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিয়ে বৌদিকে বললেন, না, আপনাদের কারো মতো নয়। এবার আরক্ত হওয়ার পালা আমার, কিন্তু রক্ষা, আমার মুখের রং বদলানো কারো চোখে পড়ল না। কেউ চেয়ে থাকলেও কি পড়তো? আমার মুখের রং তো তেমন নয় যে একটু বদলালেই ধরা পড়বে। আধার মুখ আরও অন্ধকার করে পালিয়ে এলাম। বৌদির সহানুভূতি কানে গেল। রূপ নেই বলে ভারী দুঃখ আমাদের মীরার। নীরদবাবু বললেন, কিন্তু রূপই তো মানুষের একমাত্র সম্পদ নয়।
নিছক ভদ্রতা ছাড়া কি? এর মধ্যে নীরোদবাবু আমার আর কোন সম্পদের পরিচয় পেলেন? কিন্তু কোনো সম্পদের পরিচয় কি ওকে কোনোদিনই দিতে পারবো না? ঘরে বসে বই দিয়ে মুখ ঢাকলাম, কিন্তু চোখের জল ঢাকতে পারলাম না। হঠাৎ ননিদার সঙ্গে নীরোদবাবু ঘরে ঢুকলেন। বললেন, আপনি অমন করে চলে এলেন যে? বুঝলাম সহানুভূতির পালা এখনো শেষ হয়নি। চলে তো রোজই আসি, কিন্তু এর আগে কোনোদিন তিনি কি সে কথা জিজ্ঞেস করতে এসেছেন? তাড়াতাড়ি সামলে নিয়ে বললাম, "উম, পড়ার চাপ পড়েছে।" নীরোদবাবু বললেন, কিন্তু পরীক্ষার তো আপনার ঢের দেরি। বললাম, পরীক্ষার জন্যই যে পড়ি তা কেন ভাবছেন? তিনি বললেন, তবে? বললাম, পড়তে বেশ লাগে। নীরোদবাবু বইয়ের র্যাকগুলির দিকে একবার তাকালেন। বললেন, তার পরিচয় পাচ্ছি। সেদিনই কেমন সন্দেহ হয়েছিল ননি মিথ্যা কথা বলছে। ভাষ্য তৈরি করবার অভ্যাস থাকলেও শুধু ভাষ্য পড়েই আপনি খুশি নন। বললাম, তা হয়তো নই, কিন্তু বই মাত্রেই তো ভাষ্য। মূল জীবনের সঙ্গে কি কোনো কিছুরই তুলনা হয়? ননিদা পর্যন্ত অবাক হয়ে গেলেন। এ কথা আমার মুখ থেকে যেন তিনি আশা করেননি। কিন্তু নীরোদবাবু রীতিমতো চমকে উঠলেন। আমি চমক লাগাতেই চেয়েছিলাম। আমার মুখে রূপ নেই, কিন্তু মুখের কথার রূপ যেন থাকে। সে রূপ বিদ্যুতের মতো যেন শ্রোতার চোখকে ঝলসে দেয়, রূপকথার মতো যেন ঘুম পাড়িয়ে রাখতে পারে। এরপর নীরোদবাবু দিন কয়েক আমাকে এড়িয়ে এড়িয়ে চললেন। বুঝলাম তিনি ভয় পেয়েছেন, নাকি এ কেবল আমার অহংকার আর মিথ্যা আত্মপ্রসাদ। পুরুষের ভয় পাওয়ার মতো সত্যিই কি কিছু আছে আমার মধ্যে? তিনি যে আমার দিকে সোজাসুজি তাকান না, সে তার সাহসের অভাবে না, চোখ পীড়িত হবে সেই আশঙ্কায়। কিন্তু দিন কয়েক বাদে তিনি আবার এসে বললেন, ননির কাছে শুনেছেন বোধহয়, বই আমারও খুব প্রিয় বস্তু, আমিও খুব ভালোবাসি পড়তে। বললাম, শুনেছি, কিন্তু আপনাকে বোধহয় তিনি বলেননি যে আমার ভালোবাসা আরও মারাত্মক। নীরোদবাবু বিস্মিত হয়ে বললেন, কীরকম? হেসে বললাম, আমি কেবল বই ভক্ত নয়, বই ভক্তদেরও ভক্ত। তাঁদের সঙ্গে বিতর্কের সুযোগ পেলে সহজে ছাড়তে চাই না। নীরোদবাবুর সুগোর মুখে যেন সিঁদুরের ছোপ লাগল। চমৎকার লাগলো দেখতে। আমার মনের অহংকার আরও বাড়ল, কারণ রং নীরোদবাবুরই, কিন্তু সিঁদুরটুকু আমার। সঙ্গে সঙ্গে ভয়ও হলো একটু। বাড়াবাড়ি হলো না তো? কি ভাবলেন নীরোদবাবু? হয়তো অত্যন্ত নির্লজ্জ মনে করলেন আমাকে। কিন্তু নীরোদবাবু সেদিক দিয়ে গেলেন না, বললেন, আমি তো তর্ক করতে জানি না। হেসে বললাম, কি জানি সত্যি কথা বলছেন কি না। বিনয় করতে কিন্তু ভয়ঙ্কর জানেন। আমারও ভূষণটি একেবারেই নেই। নীরোদবাবু আমার দিকে মুহূর্তের জন্য তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন। তারপর মৃদু কণ্ঠে বললেন, আপনার অন্য ভূষণ আছে? এবারও তার কণ্ঠ বেদনার্তের মতো শোনাল। স্বীকার করতে তিনি এত কষ্ট পাচ্ছেন কেন? আমার সে ভূষণ কি এতই তীক্ষ্ণ যে তাঁর চোখে বিঁধছে, বুকে বিঁধছে? প্রস্তাবটা বোধহয় ননিদাই প্রথম করেছিলেন। কেবল তর্ক না করে পরীক্ষার বছরে নীরোদের কাছে পড়াটা একটু দেখে শুনে নে, তাতে আখেরে কাজ হবে। নীরোদবাবু বললেন, কিন্তু গুরুগিরিকে আমি অত্যন্ত ভয় করি। ভয়টা যে কেবল গুরুগিরিকেই নয়, সেটা তার বলবার ভঙ্গিতেই ধরা পড়ল। মনে মনে হেসে বললাম, কিন্তু পরীক্ষককে ভয় আমার তার চেয়েও বেশি। দেখেছেন তো, এতদিন কেবল বাজে বই পড়েই সময় নষ্ট করেছি। এবার একটু যদি সাহায্য করেন, চিরকাল কৃতজ্ঞ থাকব। নীরোদবাবু রাজি হলেন।
রাজি না হয়ে তিনি নিজেই কি পারতেন? বৌদিকে নিয়ে ননিদা সেদিন সিনেমায় গেছেন, সন্ধ্যার শোতে। সাধাসাধি আমাকেও বৌদি করেছিলেন সঙ্গে নেওয়ার জন্য, কিন্তু আমি বলেছি থাক, তাতে রসভঙ্গ হবে। বৌদি হাল ছেড়ে দিয়ে বললেন, তুমি সত্যিই বেরসিক। নিজের ঘরে যেতে যেতে হেসে বললাম, তাহা ঠিক, তোমাদের সিনেমার রস অন্তত আমার মগজে ঢোকে না। বৌদি বললেন, না ঢুকবারই কথা, বই পড়ে পড়ে তোমার মগজ শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনে মনে বললাম, তুমি কিছু জানো না বৌদি, কাঠ যদি হতে পারতাম তাহলে আর ভাবনা ছিল কি? নীরদবাবু এসে জিজ্ঞেস করলেন, ওরা কোথায়? বললাম, সিনেমায় গেছেন। আপনি যাননি যে? তাহলে আপনি এসে ফিরে যেতেন। নীরদবাবু বললেন, এখনো ফিরে যাব কিনা ভাবছি। একটু যেন কেঁপে উঠল তার গলা। এ কি বুকের কম্পনেরই প্রতিধ্বনি? আমি কোনো জবাব দিলাম না, কেবল চেয়ারটা এগিয়ে দিলাম। পালগ্রেভের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ নীরদবাবু বললেন, আচ্ছা, আপনার কি মনে হয় না বুদ্ধির আলাদা একটা রূপ আছে? বললাম, কি জানি, যার রূপও নেই বুদ্ধিও নেই, তার সে কথা জানবার কথা নয়। নীরদবাবু বললেন, বিনয় ছাড়ুন, বিনয় আপনার জন্য নয়। রূপ না থাকলেও রূপের অতিরিক্ত কিছু যে একটা আপনার মধ্যে আছে, তা শুধু আপনি যে জানেন তাই নয়, জানাতেও জানেন। জবাব না দিয়ে চুপ করে রইলাম। নীরদবাবু আবার বললেন, দেখুন, প্রচলিত অর্থে রূপ আমি দেখেছি, দেখে দেখে চোখ যেন বড় বেশি অভ্যস্ত হয়ে গেছে। সে রূপ শিমুল পলাশের রূপ, কেবল চোখের সামনেই জ্বলে, মনের ভিতরে নয়। বললাম, আপনার মুখে এমন কথা কোনোদিন শুনিনি। নীরদবাবু অদ্ভুত একটু হাসলেন। বোধহয় এত কথাও নয়, মনে করুন কথা আমি আড়ালে বসে তৈরি করে এনেছি। বললাম, তাই যদি হয়, সেই তৈরি করা কথার কি কোনো দাম আছে? কে এত বোকা যে তা বিশ্বাস করবে? নীরদবাবু বললেন, কেন করবেন না? কথা আপনি সঙ্গে সঙ্গে তৈরি করেন, আর আমার তৈরি করতে একটু সময় লাগে, এই যা তফাৎ। বলতে একটু দেরি হয় বলে কি আমি মিথ্যে বলি? বললাম, সে কথা থাক, বুদ্ধির ও রূপের কথা কি বলছিলেন? নীরদবাবু বললেন, হ্যাঁ, আমার মনে হয় বুদ্ধির একটি আলাদা রূপ আছে, বুদ্ধিদীপ্ত রূপ। রূপ পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু দীপ্তিটুকু থাকে। তারপর আরেকদিন সন্ধ্যায় শুনলাম, সে দীপ্তি আমার মুখে আছে। আছে যে এ কথা আমি জানতাম, কিন্তু জানা কথাও কোনো কোনো সময় অন্যের মুখ থেকে জানতে ভারী চমৎকার লাগে। নীরদবাবু আরও বললেন, বুদ্ধির যে রূপ তার সঙ্গে সাধারণ রূপের মিল নেই, তাই একটু অন্যরকম হবেই, কারণ বুদ্ধির গতি প্রকৃতি বাঁকা। খোঁচা লাগলো মনে। দেখতে আমি কি সাধারণের চেয়েও খারাপ? কিন্তু খেদ বেশি দিন রইল না। কথায় কথায় আঙ্গুলগুলি একদিন তিনি তাঁর সুন্দর মুঠির মধ্যে চেপে ধরলেন। আমি প্রথমে একটু চমকে উঠলাম, চেষ্টা করলাম হাত ছাড়িয়ে নিতে, কিন্তু পারলাম না। মনে হতে লাগলো, শুধু আঙ্গুলগুলি কেন, আমার সমস্ত সত্তা যদি ওই মুঠির মধ্যে ভরে দিতে পারতাম, তাহলে বুঝি কোনো দুঃখ থাকতো না। ক্রমে বাধা ঘুচতে লাগলো। মনের বাধা যদি ঘোচে, বাইরের বাধায় কতক্ষণ বেঁধে রাখতে পারে? সুযোগ যখন জোটে না, তখন নিজেরা জুটে সুযোগ সৃষ্টি করি। আর কলকাতা শহরে সিনেমা থিয়েটারের তো অভাব নেই। নতুন কোনো বই এলেই বউকে নিয়ে ননিদার ছুটতে হয়, রাখতে হয় নিমন্ত্রণ আমন্ত্রণ, মানতে হয় সামাজিকতার রীতিনীতি। কিন্তু আমরা মানলাম না।
আমরা তুচ্ছ করলাম সব অনুশাসন, ভাঙলাম সব বাধা, ছেড়লাম বিধি নিষেধ, ভাবলাম যে বাঁধনে নিজেরা জড়িয়েছি তাই কেবল অচ্ছেদ্য। এখন মাঝে মাঝে ভাবি এতখানি সম্ভব হয়েছিল কি করে? ওই রুচিশীল পুরুষটির মনে এমন উদগ্র অতৃপ্ত কামনা কোথায় বাসা বেঁধেছিল? লুকিয়ে লাভ নেই, নিজের মনকে আঁখি ঠাড়ার অভ্যাস নেই আমার। ওকে দেখার সঙ্গে সঙ্গেই লোভ আমার উদ্দাম হয়ে উঠেছিল, কিন্তু ওর কাছ থেকে এত সহজে যে সাড়া আসবে এমন আশা ছিল না। কি ছিল আমার মধ্যে? কি তিনি পেয়েছিলেন দেখতে? কেবল কি কথা, কথার দীপ্তি, কথার রং? সে কথা বুঝি শুধু দোকানে শুনে তৃপ্তি নেই? সে কথা উচ্চারিত হতে না হতে ঠোঁট থেকে দুই ঠোঁটে তাকে কেড়ে না নিতে পারলে বুঝি পুরুষের চলে না। কিন্তু কেবল কি কথাই আমি বলেছি? তার মধ্যে কি বেদনা ছিল না? বাসনা ছিল না? ভালোবাসা ছিল না? সমস্ত অন্তর কি আমি সেই কথার আধারে পুরে দিইনি, ভরে দিইনি? সে অন্তর ছুঁতে হলে যে দেহকেই ছুঁতে হয়, দেহকেই নিংড়ে নিতে হয়। যোগ্যতা অযোগ্যতার তখন কি কোনো ব্যবধান থাকে? একদিন বললাম, জন্মাবধি নিজের দেহকে মনে মনে ধিক্কার দিয়ে এসেছি। বলেছি, সুন্দরী যদি না হলো এই দেহের প্রয়োজন ছিল কি? এর চেয়ে নিরাবয়ব কতগুলি ধারণার পুঞ্জ করে কেন বিধাতা আমাকে সৃষ্টি করল না? তাহলে তো রূপহীনতার এমন লজ্জার গ্লানি আমাকে বয়ে বেড়াতে হতো না। কিন্তু সে ক্ষোভ আজ আর আমার নেই। আজ এই দেহের জন্য আমি গৌরব বোধ করছি। দেহ না থাকলে কি করে চলতো? তোমাকে এমন সম্পূর্ণ করে পেতাম কি করে? জবাবে তিনি আমাকে আরও নিবিড় করে বুকে জড়িয়ে ধরলেন। প্রথম প্রথম আমারও তাই ভয় হয়েছিল। কেবল একরাশ কথা, কেবল কতগুলি মত, কতগুলি ধারণা। তোমাকে বুঝিয়ে হাত দিয়ে ছোঁয়া যাবে না, পাওয়া যাবে না হৃদয় দিয়ে। কিন্তু নিজের তুমি অমন করে নিন্দা করতে পারবে না। এখন আমার এ দেহ আমার সম্পদ। চোখ বুজে চুপ করে রইলাম। মনে মনে বললাম, তাই হোক, আমার বলে আলাদা যেন কিছু আর না থাকে, যেন নিঃশেষ হয়ে নিশ্চিহ্ন হয়ে গলে যাই, মিশে যাই তোমার মধ্যে, তোমার ওই অপূর্ব রূপময় দেহাধারের সঙ্গে। মাস কয়েক পরে একদিন বৌদি আমার চেহারা দেখে চমকে উঠলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এ কি করলে মীরা? এমন করে কপাল পোড়ালে কেন? হঠাৎ জবাব দিতে পারলাম না। ক্রমে ননিদাও শুনলেন। কয়েক ঘন্টা রইলেন গম্ভীর মুখে। আমার সামনে এলেন না, কিন্তু নিজের বন্ধুকে সামনে পেয়ে হঠাৎ বাঘের মতো থাবা দিয়ে ধরলেন তার কাঁধ। স্কাউন্ড্রেল, এর পরেও কি ভেবেছ তুমি ওকে বিয়ে না করে পারবে? বোধহয় শারীরিক যন্ত্রণাতেই বিকৃত মুখে তিনি একটু হাসলেন। না, তা কি আর পারি, কিন্তু তাতে তোমার সঙ্গে সম্পর্ক তারও মধুর হবার কথা। ননিদা বিজাতীয় ঘৃণায় সরে দাঁড়ালেন। পরদিন মানিকতলা খালপাড়ের ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা উঠে এলাম। সাজালাম ঘর, দোরে জানালায় ঝুলিয়ে দিলাম নীল পর্দা, যেন সারা পৃথিবী সেই পর্দার আড়ালে পড়বে। দিন কয়েক বাদে ভিড় ভাঙল, ঝড় থামল নিন্দা ভর্ৎসনার। নিঃশব্দ নিড়ে দুজনে বসলাম মুখোমুখি। কিন্তু দেখলাম তিনি আমাকে দেখছেন না, তার চোখ অন্যদিকে। একটু চুপ করে থেকে বললাম, কি ভাবছ? তিনি বললেন, কিছু না। বললাম, লুকোচ্ছ কেন আমাকে? কেন অমন আড়ালে চলছ? তিনি এবার সোজাসুজি আমার দিকে তাকালেন। লুকোবার আড়াল করবার যে কিছু আছে তা তো তুমি জেনেই এসেছ। বললাম, তা জানি,
কিন্তু সে কথা কি অমন করে বলবার দরকার ছিল? তিনি বললেন, তুমিই তো বলালে। কথাটা ঠিক। এরপর আমি আর কিছু বললাম না। তারপর ভাবলাম, আমাকে তো এমন চুপ করে সরে থাকলে চলবে না, জোর করে আঁকড়ে ধরতে হবে। কোনো আড়াল আমি রাখতে দেব না। ওর সমস্ত অতীতকে আমি অস্বীকার করব, মুছে ফেলব নিঃশেষে। মন দিয়ে ঘরকন্না আরম্ভ করলাম। তাগিদে ফরমাসে ব্যস্ত করে তুললাম ওকে। মাত্র কয়েকটা মাস, তারপরে সব ভুলবে, সব ভুলতে বাধ্য হবে। ওর আত্মীয় স্বজনদের যাতায়াত যখন বন্ধ হলো, বেছে বেছে নিজের বন্ধুদের ডেকে আনলাম। চারিদিক ঘিরে গড়ে উঠুক আমাদের আলাদা দল, আলাদা জগৎ। আমাদের এক ঘরে করে কার সাধ্য? জানালার পর্দার রং বদলাই, আসবাবপত্র ওলট পালট করে রূপ বদলাই ঘরের। কোনোদিন পাই পয়সার পর্যন্ত হিসাব করে লিখি জমা খরচ। তুচ্ছাতি তুচ্ছ ঘটনার বিবরণে ডায়েরির পাতা ভরে তুলি। তারপর আবার ভুলি, আবার চলে বেহিসাবের পালা। দুয়েতেই আনন্দ, হিসাবও ভালো, বেহিসাবও। কি চমৎকার যে দুই আছে! তাই তো কখনো এটা কখনো ওটা, যখন যাকে খুশি নিতে পারি, ছাড়তে পারি। এত আনন্দ ঘর বেঁধে সমস্ত সংসার যেন বাঁধা পড়েছে। টেবিল ঢাকনির চার কোনায় সবুজ সুতোর ফুল তুলি, পোড়া মাটির ফুলদানির মধ্যে ভরি রজনীগন্ধার ঝাড়। জীবনের সমস্ত স্বপ্ন, সমস্ত স্বাদ যেন মূর্তি ধরে উঠেছে। তাদের প্রত্যক্ষ করছি স্বামীর জন্য খাবার তৈরি করায়, তার অফিসে বেরোবার আয়োজনে, তার ঘরে ফিরবার মুহূর্তটির জন্য সারা দিনের প্রতি নিমেষের প্রতীক্ষায়। কিন্তু আমি যেমন করে ধরা দিতে যাই, তাকে যেন তেমন করে পাই না। কেবলই মনে হয় কোথায় যেন মিল নেই। কিসের একটা ব্যবধান যেন মাঝখানে খাড়া হয়ে আছে। কিন্তু ধারণাটিকে আমল না দিতে চেষ্টা করি। তিনি তো ভুলেও তার নাম করেন না, কোনো প্রসঙ্গই তো ওঠে না তার সম্বন্ধে। তবে কেন এই মিথ্যা ভয়? কেন মিথ্যা এক অশরীরী ছায়ার সঙ্গে অর্থহীন বিরোধ? আমি যেমন করে চলতে বলি তিনি তো তেমন করেই চলেন। হাসেন, গল্প করেন, সঙ্গে নিয়ে বেড়াতে বেরোন, আদর করেন। তবু কি যেন নেই, কি যেন থাকে না। যেন একটি যন্ত্র, একটি পুতুল চারিদিকে নড়ে বেড়াচ্ছে। সে নিজে চলছে না, কেউ যেন তাকে জোর করে চালিয়ে দিচ্ছে। মনে মনে ভাবি, তাই যদি হয় তাতেই বা কী ক্ষতি? যদি কেউ ওকে বাইরে থেকে চালিয়েই থাকে, সে তো আমি, আর কেউ তো নয়। একদিন ওর পায়ের ঠেলা লেগে নতুন কেনা চমৎকার চায়ের কাপটি ভেঙে গেল। দু একদিন বাদে অসাবধানে হাত থেকে পড়ল আয়নাখানা। ছিলাম রান্নাঘরে, ছুটে এসে দেখি কাঁচের টুকরোয় সমস্ত মেঝে ছেয়ে গেছে। টুকরোগুলি কুড়িয়ে একখানা খবরের কাগজের উপর জড়ো করতে করতে বললাম, এত অন্যমনস্ক কেন বলো তো? এই সেদিন চায়ের কাপ ভাঙলে, আজ ভাঙলে এমন সুন্দর আয়নাখানা। রাত দিন কি এত ভাবো, এত চিন্তা করো কিসের? তিনি অদ্ভুত একটু হাসলেন। তোমার কি ধারণা বেশ ভেবে চিন্তেই তোমার শখের জিনিসপত্রগুলো ভাঙছি? এ আবার কি কথা? শখ কি কেবল আমারই, ওর নয়? রাগ করে বললাম, সে কথা এক হিসেবে তো সত্যি, জিনিসপত্রগুলির ওপর তোমার দরদ অনেক কম। তিনি বললেন, তা ঠিক নয়। এসব তোমার কাছে যতটা নতুন, আমার কাছে অতখানি নয়। তাছাড়া গড়বার মতো ভাঙবার অভ্যাসও যে আমার আছে, তা তুমি জানো। তার মুখের দিকে চেয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। তারপর হাসবার চেষ্টা করে বললাম,
তা জানি, কিন্তু আয়নার চায়ের কাপ ভেঙে যে বারবার সে কথা তোমার মনে করিয়ে দেওয়ার দরকার হবে তা জানতাম না। কাঁচের টুকরোগুলি বাইরের ডাস্টবিনে ফেলে দিয়ে এসে বললাম, তার চেয়ে স্পষ্ট করে বলো না কি তুমি চাও, কি তোমার মনের যথার্থ ইচ্ছা। তিনি বিরক্তির ভঙ্গিতে বললেন, চুপ করো, কথা বলতে পারো বলে যে সব কথা তোমার মুখে সুন্দর শোনায় তা ভেবো না। আমার ভুল হয়েছিল। মুখরা মেয়ের মতো তুমি কেবল কথা বলতেই জানো, থামতে জানো না। ভাষার মতো জীবনে অভ্যাসেরও যে প্রয়োজন আছে এ কথা তোমার জানা নেই। বললাম, তা হবে, তবু ভালো নিজের ভুল এত তাড়াতাড়ি ধরতে পেরেছ, এত সহজে। তার সামনে থেকে উঠে গিয়ে জানালার গরাদ ধরে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। সামনের বাড়িটির দৈনন্দিন যাত্রা চলেছে। কে একটি বউ বারান্দায় বঁটি পেতে তরকারি কুটছে। তার সিঁথিতে সিঁদুর, কপালে সিঁদুরের ফোঁটা। মনে পড়ল এখানে এসে আমি সিঁদুর পরেছিলাম বলে স্বামী নিষেধ করেছিলেন। বলেছিলেন, ওসব থাক। কেন? ওসব পৌত্তলিকতার আর দরকার কি? বিশেষ করে সিঁদুরটি আমি অত্যন্ত অপছন্দ করি। সিঁদুরের ওপর আমারও যে খুব পক্ষপাতিত্ব ছিল তা নয়, তাই স্বামীর অনুরোধ সহজেই রাখতে পেরেছিলাম। কিন্তু আজ ওই বউটির কপালে সিঁদুর দেখতে ভারী চমৎকার লাগলো। সঙ্গে সঙ্গে স্বামীর খানিক আগের কথাটি মনে পড়ে গেল। ভুল। তিনি নিজের মুখে স্বীকার করেছেন তার ভুল হয়েছে। কতখানি ভুল? এ ভুলের ভিত্তিমূল কতদূর পর্যন্ত গেছে? তিনি এসে হাত রাখলেন কাঁধে, ডাকলেন, মীরা। মুখ না ফিরিয়ে জবাব দিলাম, বলো। তিনি শুষ্ক কণ্ঠে বললেন, মাফ করো, আমি ভুল করেছিলাম। আবার সেই ভুলের কথা। এবার অসহিষ্ণু ভঙ্গিতে মুখ ফিরিয়ে বললাম, তা তো শুনলাম, কিন্তু তুমি কি ভেবেছ বারবার মুখে শুধু সেই ভুলকে স্বীকার করলেই তার প্রায়শ্চিত্ত হয়? আঘাতের উগ্রতায় তিনি মুহূর্তের জন্য কোনো কথা বলতে পারলেন না। তারপর ম্লান হেসে বললেন, না, তা হয় না। সে প্রায়শ্চিত্ত জীবনের প্রতি মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকে। তার জন্য হাসতে হয়, কথা বলতে হয়, ভান করতে হয় ঘর সংসারের, বেশ ধরতে হয় সুখী দম্পতির। প্রায়শ্চিত্ত কেবল মুখের কথায় চলে না মীরা। স্বামী আর সেখানে দাঁড়ালেন না, কিন্তু আমি জানালার গরাদ ধরে দাঁড়িয়েই রইলাম। এতটুকু নড়বার পর্যন্ত শক্তিও যেন আর নেই। এর পরও কি আর কিছু বাকি রইল, কিছু অবশিষ্ট রইল জীবনের? এতদিন যা তিনি আভাস ইঙ্গিতে বলেছেন, আজ তা স্পষ্ট কথায় বললেন। আমার কাছে যা স্বপ্ন, যা স্বাদ, যা পরম আনন্দের, ওর কাছে তা ভুলের প্রায়শ্চিত্ত মাত্র, আর কিছু নয়। এ কথা শুনবার পরেও আর কি বাকি রইল? কিন্তু বাকি আছে। জীবনের প্রয়োজন তো কেবল কথায় শেষ হয় না। রংবাতির রংটুকু মুহূর্তের মধ্যে জ্বলে শেষ হয়ে যায়, কিন্তু তার দগ্ধ শলাকাটা অবশিষ্ট থাকে, তার ক্ষয় নেই। নিত্যদিনের মতো আজও গৃহকর্মে হাত দিলাম। রান্না হলো, শেষ হলো স্বামীর অফিসের উদ্যোগ পর্ব। কিন্তু ঠিক যেন চলছি যন্ত্রের পুতুলের মতো। মন নেই, প্রাণ নেই ভিতরে। মানুষের পক্ষে যন্ত্র হওয়া যে কী দুঃসহ যন্ত্রণাকর, তা আজ পলে পলে বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে এক ধরনের সহানুভূতিও হলো স্বামীর ওপর। এই দুঃখ হয়তো তাঁর প্রথম দিন থেকেই শুরু হয়েছে। সন্ধ্যার পর স্বামী হাসি মুখে ফিরলেন ঘরে, কিন্তু কারো হাসিকে আর কি সহজে বিশ্বাস করতে পারি? ফেরার পথে তিনি নতুন বই এনেছেন ফুলের তোড়া। বললেন,
পড়াশুনোটা কি একেবারে ছেড়ে দিলে নাকি? না, ছাড়ব কেন? তিনি বললেন, সেই রকমই তো মনে হচ্ছে। কিঞ্চিৎ পঠনং বিবাহস্য কারণম। কিন্তু অত সহজে আমি ছাড়ছি না। এমএটি তোমাকে দিতেই হবে। বাবার স্নেহ আর আশ্বাসের কথা মনে পড়ল। হেসে বললাম, তাই নাকি? তিনি বললেন, হ্যাঁ, একদিন আমার কাছেই বইপত্র নিয়ে বসো। তারপর সেশন আরম্ভ হলে ইউনিভার্সিটিতে যাবে। ততদিনে অবস্থাটাও আশা করি তোমার সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে। স্বামী মৃদু একটু হাসলেন। আমিও মুখ নিচু করে রইলাম। তারপর বললাম, আচ্ছা। মনে মনে ভাবলাম, বই তো ছিল পূর্বরাগের মাধ্যম। দেখা যাক এর মধ্যস্থতায় সংশয় সংকুল অনুরাগ ফের সপ্রতিষ্ঠিত হয় কিনা। পড়াশোনা আরম্ভ হলো, কিন্তু সময় বদলে গেছে, বদলে গেছে জীবনের স্বাদ। তখন অধ্যয়ন অধ্যাপনায় সম্পূর্ণ মনোসংযোগ সম্ভব হয়নি। বইয়ের পাতার আড়ালে দুজনে দুজনকে দেখেছি। পাতা উল্টাতে হাতে হাত ঠেকেছে, আঙুল ছুঁয়ে গেছে আঙুল। আজ আর সেই লুকোচুরি উৎসববৃত্তির প্রয়োজন নেই। দূরে তীরে বসে আজ এক ফোঁটা জলের জন্য কাঙালপনা করবার দরকার হয় না। অতল গভীর সমুদ্র রয়েছে সামনে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়লেই চলে। কিন্তু উৎসাহ কই, ঔৎসুক্য কই? এ যেন তীরে ঘেরা দুই আলাদা লবণ সমুদ্র। সেই তীরের বেড়া কে ভাঙবে? ভেঙে লাভই বা কি? কারো অন্তরের তৃষ্ণাই কি এই লোনা জলে মিটবে? তবু পড়াটি যেমন করেই হোক এগুচ্ছিল। কিন্তু স্বামী একদিন বললেন, থাক, ভালো লাগছে না। বললাম, তোমার নাকি ছবি আঁকার অভ্যাস ছিল, দেখো না ফের তুলি আর রঙের বাটি নিয়ে বসে। ভালো লাগতেও পারে। স্বামী অদ্ভুত একটু হাসলেন। কেন, নিজের ছবি আঁকাবার শখ হয়েছে নাকি? ননিদার কথা মনে পড়ল। তিনি একদিন বলেছিলেন, সুন্দরী বউয়ের ছবি এঁকে এঁকে তাঁর বন্ধু ঘর ভরেছেন। খোঁচাটি বুকের মধ্যে তীরের মতো গিয়ে বিঁধল। বললাম, না, কোত্থেকে হবে? ছবি আঁকাবার মতো চেহারা তো আমার নেই। তার জন্য বরং সুরমাদিকেই তুমি আনিয়ে নাও। স্বামী আমার দিকে ক্রুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তার দুই চোখে যেন আগুন ঝরছে। বললেন, কিন্তু সে এলে কেবল ছবির মডেল হয়েই এখানে আসবে না, তা জানো তো? বললাম, জানি। তার সামনেই দু চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু প্রাণপণে রোধ করলাম চোখের জল। কান্নার পালা আমার নয়। আমার কান্নায় লোকে হাসবে। চোখের জলে সবাইয়ের যে মন গলাচ্ছে, সেই গলাক। ও অস্ত্র আমি কেন ছোঁব? পরদিন হাসপাতালে যেতে হলো। তারপর দিন 15 বাদে ফিরলাম ঘরে। ডাক্তারেরা বহু চেষ্টা করেও সন্তান রাখতে পারেননি। অতি কষ্টে নিজের প্রাণ রক্ষা হয়েছে। স্বামী সান্ত্বনা দেওয়ার সুরে বললেন, দুঃখ করো না, ছেলে বাঁচাবার চেষ্টা করলে নিজে বাঁচতে পারতে না। অতি কষ্টে একটু হাসলাম। নিজের জীবনের চেয়ে আর বড় কি আছে? কি ভাগ্য যে আমার প্রাণ বাঁচাবার কথাই তোমার মনে হয়েছে, না হলেও তো পারত। স্বামী কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। বললাম, যা হোক, এ দয়া চিরজীবন মনে রাখব। বেশি দিন শুয়ে থাকতে হলো না। দেহ তেমন সবল না হলেও মনের জোরে আর মনের জেদেই উঠে দাঁড়ালাম। কিন্তু সংসার আর দাঁড়ালো না। রস নেই, রং নেই। সমস্ত পৃথিবীটা যেন একটি শুকনো ছোবড়ার মতো পড়ে আছে। ঝগড়ার ভয়,
নিতান্ত প্রয়োজন ছাড়া পারতপক্ষে কেউ কোনো কথা বলি না। কিন্তু কেবল কথা বন্ধ করেই কি ঝগড়া বন্ধ করা যায়? মনের হিংস্রতা প্রকাশের আরও পথ আছে। চোখে চোখ পড়লেই তা বুঝতে পারি। কিন্তু চোখও না ফিরিয়ে রাখা যায়, কেউ কারো দিকে না চাইলেই চলে। কিন্তু পরস্পরের এই নিঃশব্দ অস্তিত্ব, একে রোধ করি কি করে? কি করে ঢেকে রাখি? একজনের অস্তিত্বই যেখানে আর একজনের কাছে চ্যালেঞ্জ, সেখানে বৈরিতার কি কোনো বিরাম আছে? প্রতি মুহূর্তের সংঘাতে কোনো সন্ধিকাল আছে কি? একদিন তিনি বললেন, তোমার শরীর ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, নিজের দিকে একবার ভালো করে তাকালাম, তারপর সরে এলাম আয়নার কাছ থেকে। তিনি বললেন, কি দেখছিলে? বললাম, দেখছিলাম কেন আজকাল আমাকে ছুঁয়ে দেখবারও আর তোমার প্রবৃত্তি হয় না। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, দোষটা তাহলে আমার প্রবৃত্তির নয়, বুঝতে পারছো? বললাম, না বুঝে উপায় কি? তিনি এবার শান্ত কণ্ঠে বললেন, আমার মনে হয় তোমার এখন কিছুদিনের জন্য চেঞ্জের দরকার মীরা। দেহ মন দুয়ের জন্যই। বললাম, আমারও তাই মনে হচ্ছে। সপ্তাহখানেক বাদে চিঠিখানা দেখালাম স্বামীকে, অ্যাপয়েন্টমেন্ট লেটার। রাজশাহীর একটি মফস্বল শহরে মেয়েদের স্কুলে মাস্টারি, মাইনে 60 টাকা, ফ্রি কোয়ার্টার আছে। স্বামী বললেন, এ তো দেখছি চেঞ্জের একেবারে পাকাপাকি বন্দোবস্ত। বিবাহ বিচ্ছেদ নাকি? বললাম, বিয়ে কি কোনো দিনে হয়েছিল? তিনি কি বলতে গিয়ে থেমে গেলেন। অজ্ঞাত অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে সারা রাত ঘুম হলো না। একবার ভাবলাম স্বামী বাধা দেবেন, শেষ মুহূর্তে তিনি কিছুতেই আমাকে এমন করে যেতে দেবেন না। অনুশোচনা হলো, কেন অতখানি রূঢ় হতে গেলাম? কেন অমন করে আঘাত করলাম ওকে? বিছানা ছেড়ে আস্তে আস্তে উঠে গেলাম ওর কাছে, ক্ষমা চাইব। আমার সমস্ত রূঢ়তা, রুক্ষতা, সমস্ত কাঠিন্য ওর স্নেহের উত্তাপে, অশ্রুতে, চুম্বনে গলে গলে পড়বে। কিন্তু ওর কাছে গিয়ে থমকে গেলাম। স্বামী ঘুমোচ্ছেন, জানালা দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে ওর মুখে। কি গভীর প্রশান্ত ঘুম! আমার উদ্বেগ, অনিদ্রা, আমার যন্ত্রণার এতটুকু চিহ্ন সে মুখে নেই। এবং দীর্ঘদিন বাদে স্নিগ্ধ পরিতৃপ্তিতে দুটি ঠোঁট যেন টলটল করছে। গভীর রাত্রে কতদিন এই সুন্দর নিদ্রিত মুখের দিকে চেয়ে রয়েছি, চুপে চুপে আলগোছে চুম্বন করেছি ওই ঠোঁটে। কিন্তু আজ ওর এই নিশ্চিন্ত পরিতৃপ্ত মুখের দিকে তাকিয়ে অদ্ভুত এক বিদ্বেষ আর ঘৃণায় আমার সমস্ত অন্তর ভরে উঠল। যেন আরেকটি নারীর উপভোগের চিহ্ন এই মুখে ঠোঁটে লেগে রয়েছে। সেই কলঙ্কের দাগ যেন আজ আমার এই প্রথম চোখে পড়ল। দু একজন বান্ধবীকে বললাম কথাটা, আমার চাকরি নিয়ে অন্যত্র চলে যাওয়ার কথা। তারা বলল আরও 2-4 জনকে। পরিচিত বন্ধু মহলে আর একবার আলোচনার সমালোচনার ঢেউ উঠল। কিন্তু এবারকার উপহাস পরিহাস সম্পূর্ণ আমার কানে এসে পৌঁছতে পারল না। ট্রেনের শব্দে তারা অনেকখানি ঢাকা পড়ল। মাস 3 পরে চিঠি লিখলেন রেবা বৌদি। এতদিন ঠিকানা জানেননি বলেই লিখতে পারেননি। আর কাউকে না হোক, তাকে তো অন্তত ঠিকানাটি দিয়ে আসতে পারতাম। তিনি অভিযোগ করেছেন, কিন্তু তার চেয়েও বড় অভিযোগ, এমন বোকামি আমি কেন করতে গেলাম? এমন করে ছেড়ে দিয়ে এলাম কেন সব? অধিকার একবার ছাড়লে আর কি তা ফিরে পাওয়া যায়? ছেলে নিয়ে সুরমা যে এবার আমার ঘর সংসার দখল করে বসল, আর কি সে কোনো দিন সেখান থেকে নড়বে?
এসব করবার আগে একবার যদি জিজ্ঞেস করতাম বৌদিকে, তাহলে নিশ্চয় তিনি সুপরামর্শ দিতে পারতেন। সংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ জানালাম বৌদিকে। আঘাত যে পেলাম তা অস্বীকার করব না, কিন্তু সেই সঙ্গে এক ধরনের কৌতুকও বোধ করলাম। আমি চলে আসতে না আসতেই সুরমাকে ওর দরকার পড়েছে, নাকি সুরমাই চলে এসেছে খবর পেয়ে। এতদিন সামনাসামনি এসে কেড়ে নেওয়ার সাহস হয়নি, এবার খালি ঘরে দখলি সত্ত্বের সুযোগ পেয়েছে। আরও বেশি করে মন দিলাম মাস্টারিতে, মন দিতে চেষ্টা করলাম পড়াশুনোয়। যা তুচ্ছ করে ছেড়ে এসেছি তার জন্য ক্ষোভ করতে আমার অহংকারে বাধে। নিজের জেদ আমি অটুট রাখব, নিজের সম্মান নিজের কাছে আমি ক্ষুণ্ণ হতে দেব না। কিন্তু বৌদির চিঠি আসার বিরাম নেই। সুরমা নাকি এবার বেশ জাঁকিয়ে বসেছে, একেবারে আঁচলে বেঁধে রেখেছে স্বামীকে। অফিস ছাড়া আর কোথাও বড় একটা তাকে দেখা যায় না, দিনরাত নাকি ঘরেই আটকে রাখে। চোখের আড়াল করে একবার ঠকেছে সুরমা, দ্বিতীয়বার ঠকতে রাজি নয়। একদিন সিনেমা দেখতে গিয়ে তার সঙ্গে বৌদির দেখাও হয়ে গেছে। স্বামী আর ছেলের সঙ্গে সুরমাও সিনেমা দেখতে এসেছিল। একেবারে পাড়া গেঁ ধরন ধারণ, সাজসজ্জা গয়নাগাঁটির প্যাটার্ন অন্তত পক্ষে 25 বছরের পুরনো। তবে রূপ আছে তা স্বীকার করতে হয়। চমৎকার মানিয়েছিল তাকে স্বামীর পাশে। মেয়েদের বিদ্যাবুদ্ধির প্রশংসা পুরুষদের মুখে, কিন্তু চোখ থাকে কেবল রূপের দিকে। খুব বেশি দূর যেতে হয়নি, নিজের স্বামীর চোখের দিকে তাকিয়েই এ সত্য নাকি বৌদি উপলব্ধি করতে পেরেছেন। ঈর্ষার ব্যর্থতার জ্বালা বুকের মধ্যে নতুন করে অনুভব করলাম। পুজোর ছুটিটা ভেবেছিলাম পশ্চিমে কোথাও গিয়ে কাটাবো, কিন্তু প্ল্যান পাল্টে ফেললাম। উঠলাম এসে বৌদির এখানে। নিজের অস্তিত্বকে এমন করে মুছে ফেললে চলবে না। ননীদ আর বৌদি দুজনেই খুশি হলেন। এমন সুমতি যে আমার হবে তা নাকি তাঁদের স্বপ্নেরও অগোচর ছিল। আমার ঘরটি ননীদার বসবার ঘরে রূপান্তরিত হয়েছিল। সাজিয়ে গুছিয়ে বৌদি আর একবার তার রূপ বদলালেন। 2 দিন কাটল, 4 দিন কাটল, কিন্তু মানিকতলা যেতে পা আর সরে না। বৌদি বললেন, খবর দিই নীরোদবাবুকে, কিংবা একটা চিঠি লিখে দিই। হেসে বললাম, অমন কাজও করো না, চিঠি দিলে হয়তো উকিলের চিঠি দিতে হবে। পরদিন ননীদা বেরিয়েছেন অফিসে, বৌদি তার অন্য এক বান্ধবীর সঙ্গে গেছেন ম্যাটিনি শোতে। বহু অনুনয় বিনয়ের পর তার হাত এড়াতে পেরেছি। শুয়ে শুয়ে একখানা ইংরেজি উপন্যাসের পাতা উল্টাতে উল্টাতে কখন নিজের জীবন উপন্যাসে মন চলে গেছে চিন্তা করছি। ইতিকর্তব্যতা। সদর দরজায় কড়া নাড়ার শব্দে হঠাৎ চমক ভাঙল। উঠে এসে দোর খুলে দিলাম। বছর 5-6-এর একটি ছেলেকে সঙ্গে নিয়ে আমারই বয়সী আরেকটি বধূ দোরের সামনে এসে দাঁড়িয়েছেন। আমি আসবার সঙ্গে সঙ্গে তার পিছন থেকে 13-14 বছরের আরেকটি ছেলে বলল, আচ্ছা আপনি এবার কথা বলুন মাসিমা, আমি একটু ঘুরে আসি, এখনই আসবো, বেশি দেরি হবে না। ছেলেটি চলে গেলে তিনি আমার দিকে চেয়ে বললেন, একতলার ভাড়াটেদের ছেলে, অনেক সাধ্য সাধনা করে তবে সঙ্গে এনেছি। এই তো ননীবাবুর বাড়ি, 17-2 নম্বর না এটি? বললাম, হ্যাঁ, কিন্তু তিনি তো অফিসে, তাঁর স্ত্রীও তো এখন বাড়ি নেই। তিনি বললেন, ও তাহলে আপনি, তুমি মীরা, আমি তোমার কাছে এসেছি। তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন, বিশু, ইনি তোমার নতুন মা, প্রণাম করো। কিন্তু বিশু মায়ের কথা শুনবার কোনো লক্ষণ দেখালো না। আমার দিকে একবার তাকিয়ে তার পিছনে গিয়ে লুকালো। আমি মুহূর্তের জন্য সুরমার দিকে একবার তাকালাম।
বেশপাশের কোনো বাহুল্য নেই। চওড়া লাল পেড়ে একখানা শাড়ি পরনে, সুডৌল সুগৌর মুখের চারিদিকে পাড়টি চমৎকার মানিয়েছে। সিঁথিতে চওড়া সিঁদুরের দাগ, কপালে বড় একটি সিঁদুরের ফোঁটা, হাতে কয়েক গাছা করে চুড়ি ছাড়া আর কোনো আভরণ নেই। বললাম, হ্যাঁ আমি মীরা, আসুন। ছেলে নিয়ে সুরমা আমার পিছনে পিছনে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। ঘরে গিয়ে চেয়ারটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, বসুন। সুরমা লজ্জিত ভঙ্গিতে একটু হাসল। আবার চেয়ার কেন ভাই? আমরা কি চেয়ারের যোগ্য? মেঝেয় একটা মাদুর পেতে দিলেই হতো। বললাম, মাদুরটা যেন কোথায় রয়েছে, চেয়ারেই বসুন না। সুরমা চেয়ারটা টেনে তাতে বসে বলল, তা না হয় বসলামই, আর তো কেউ নেই এখানে, তোমার কাছে আর লজ্জা কি? কিন্তু এই চেয়ারে বসা নিয়ে সেদিন কি কাণ্ড হয়ে গেছে শুনবে? কাণ্ড সম্বন্ধে আমার কোনো কৌতূহল ছিল না, কিন্তু কৌতুক বোধ করে বললাম, বলুন। সুরমা বলল, ওর হুকুম, ওর সামনে চেয়ারে বসে আমাকে এই বয়সে ঘড়ি ধরে ইংরেজি শিখতে হবে। বলো তো ভাই, দুষ্ট ছেলেকে অষ্টক্ষণ আগলাবো, ঘর সংসার দেখব, আবার ইংরেজি অঙ্কও শিখব? এত আবদার সইতে কি একজন মানুষ পারে? বললাম, তা তো ঠিকই। সুরমা বলল, কাজকর্ম সেরে শুয়ে শুয়ে দু একখানা নাটক নভেল পড়তে মন্দ লাগে না, কিন্তু ঘন্টার পর ঘন্টা পিঠ খাড়া করে কি অমন ঠায় বসে থাকা যায় তুমি বলো? তাছাড়া ওর সামনে চেয়ারে বসতে গেলে বলবো কি ভাই? আমার ভারী হাসি পায়, কিন্তু আমার মুখের হাসি দেখলে যেন ওর মাথায় খুন চাপে। আগে তো কই এমন ছিলেন না। তুমি বুঝি কোনোদিন ওর সামনে হাসোনি? কৌতুক বোধের কিছু মাত্র আর আমার অবশিষ্ট ছিল না। বললাম, না, হাসলে তো আপনার মতো আমাকে সুন্দর দেখায় না। তারপর আমার মুখের দিকে চেয়ে সহানুভূতির সুরে সুরমা বলল, তোমার কথা কিন্তু ভাই মানতে পারলাম না, হাসলে সবাইকেই সুন্দর দেখায়। বললাম, আচ্ছা, আয়নার সামনে একদিন হেসে দেখব আপনার কথা সত্যি কিনা। সুরমা এবার হেসে যেন লুটিয়ে পড়ল। হাসি থামলে বলল, শোনো কথা, আয়নার কি চোখ আছে নাকি যে তার সামনে হাসবে? বললাম, ও নেই বুঝি, সে কথা আমার মনে ছিল না। মনে মনে ভাবলাম, সত্যিই তো, শূন্য আয়নার কি কোনো চোখ থাকে না রূপ থাকে? যদি কারো ছায়া তাতে না পড়ে, যদি কেউ তার মনের সামনে এসে না দাঁড়ায়। আমার দিকে তাকিয়ে সুরমাও যেন হঠাৎ গম্ভীর হয়ে গেল। একটু চুপ করে থেকে বলল, এখন বুঝতে পারছি কেন তোমাদের অত মনের মিল হয়েছিল। চমকে উঠে বললাম, কেন বলুন তো? সুরমা বলল, তোমরা দুজনেই সমান অবুঝ, তোমাদের বিদ্যা আছে কিন্তু বুদ্ধি নেই, ঠিক একেবারে আমার মেজো কাকার মতো। বেশি পড়াশুনো করলে অমনই হয়, কাণ্ডজ্ঞান বেশি থাকে না। চুপ করে রইলাম। সুরমার কথার কি জবাব দেব হঠাৎ ভেবে পেলাম না। সুরমা বলল, কিন্তু এমন কাণ্ডজ্ঞানহীন উনি আগে কিন্তু ছিলেন না। এতখানি মাথা খারাপের ভাব ওর এর আগে কখনো দেখিনি। আমি স্পষ্টই বলবো, রাগ করো না, এ ভাই তোমার দোষ। বললাম, কেন, মাথা খারাপের কি দেখলেন? সুরমা বলল, মাথা খারাপ ছাড়া কি? ঘর করবে একজনকে নিয়ে আর সারাক্ষণ ভাববে অন্যজনের কথা। এ কি ভাই পুরুষ মানুষের কাজ? নাটক নভেলে দেখেছি আমাদের মতো অসহায় মেয়ে মানুষই ওরকম মাঝে মাঝে করে। নিজেদের মন তারা বুঝতে পারে না, যদি বা পারে লোক নিন্দার ভয় মনের মতো কাজ তারা করতে পারে না। কিন্তু পুরুষের তো সে ভয় নেই।
না বুদ্ধির কিছু অভাব আছে তাদের যে তারা এমন হবে? একটু চুপ করে থেকে বললাম, কিন্তু অন্যজনের কথা ভাবে। আহ, এ কথা কি করে বুঝলেন? সুরমা ম্লান একটু হাসল। বুঝি ভাই, বুঝি। তুমি জানো মানুষটিকে 3 বছর ধরে, আর আমার এই 9 বছর হলো। তোমার চেয়ে 3 গুণ বেশি চিনি। মুখ দেখলেই বুঝি, চোখ দেখলেই বুঝি, কথার ধরন দেখলেই বুঝি সে কার কথা ভাবে। আর এই বুঝতে পারায় যে কি কষ্ট, তা তুমি মেয়ে মানুষ, তোমার একেবারে না বুঝতে পারার কথা নয়। সুরমার কণ্ঠস্বরে চমকে উঠলাম। এ যেন সেই সুরমা নয় যে মিনিট কয়েক আগে চেয়ার থেকে হাসতে হাসতে মেঝে লুটিয়ে পড়ছিল। এ সুরমা অন্য একজন। একে আমি বিশেষ করেই চিনি, যেমন চিনি নিজেকে। আমার মুখের দিকে তাকিয়ে কি একটু দেখল সুরমা, তারপর আবার বলতে লাগলো। প্রথম প্রথম রাগে আর হিংসে আমার বুক জ্বলে যেত। মনে হতো এর চেয়ে শ্বশুর ভাসুরের কাছেই ভালো ছিলাম। বেশ ভালো ছিলাম সেখানে। চিঠি লিখে ফের তাঁদের কাছে গিয়েই উঠি, না হয় চলে যাই বাবার কাছে। তারপর ভাবলাম, রাগারাগি করে তোমার মতো আমিও যদি চলে যাই, এই মানুষের উপায় হবে কি? তখন থেকে তোমাকে খুঁজছি। তারপর ওর অফিসের একজন বন্ধুর মুখে শুনলাম তুমি এসেছ। তিনি নিজের চোখে তোমাকে এখানে দেখে গেছেন। ঠিকানা পেয়ে ছুটে এসেছি তোমার কাছে। মৃদু কণ্ঠে বললাম, আমার কাছে? আমি কি করব? সুরমা অপূর্ব ভঙ্গিতে একটু হাসল। সে হাসির সঙ্গে কান্নার কোথায় যেন মিল আছে। সুরমা বলল, কি আর করবে? পাগল নিয়ে ঘর করার চেয়ে সতীন নিয়ে ঘর করা অনেক ভালো। আপনার হলো মাসিমা? নিচ থেকে সেই ছেলেটির গলা শোনা গেল। সুরমা উঠে গিয়ে জানলার দিকে ঝুঁকে পড়ে বলল, হ্যাঁ হয়েছে, যাচ্ছি বাসু। চলো মীরা। বিশু ততক্ষণে দোয়াতের সবটুকু কালি আমার সেই ইংরাজি উপন্যাসটার উপর ঢেলে ফেলে অত্যন্ত অপ্রতিভ ভঙ্গিতে দাঁড়িয়েছে। সুরমা ছেলের কাণ্ড দেখে ধমকে উঠল, দেখো দেখো, কীর্তি দেখো ছেলের। অভিমানে বিশুর দুটি ঠোঁট ফুলে উঠল। তার সেই স্ফুরিত ঠোঁটে সস্নেহে চুমু খেয়ে সুরমার দিকে চেয়ে বললাম, আজ কি করে যাই দিদি? ননিদারা কেউ তো বাড়ি নেই। সুরমা বলল, বেশ, আমি অপেক্ষা করছি, ওরা আসুন। বললাম, না দিদি, আপনি ছেলে নিয়ে বাড়ি যান। ওদের কারো একজনের সঙ্গে আমি বরং কাল। সুরমা হেসে বলল, ইস, তুমি আমার মতো গাঁয়ের পর্দানসীন মেয়ে কি না, যে সব সময় তোমার একজন সঙ্গী দরকার হবে। রাত ভোর হতে না হতেই কাল কিন্তু তাহলে অবশ্যই আসবে। কথা ঠিক থাকে যেন? হেসে ঘাড় নাড়লাম, থাকবে দিদি। কথা কিন্তু ঠিক রাখতে পারিনি। ভোর হতে না হতেই পশ্চিমের একখানা গাড়িতে উঠে বসেছি। আমার এই আকস্মিক ভ্রমণবিলাসে ননিদারা অত্যন্ত গালমন্দ করেছেন। শেষে বলেছেন, না হয় দিন কয়েক দেরি করেই যা, 8-10 দিন বাদে আমরাও তো বেরোবো, আমাদের সঙ্গেও যেতে পারবি। হেসে জবাব দিয়েছি, দরকার কি? আমি তো আর পর্দানসীন মেয়ে নই যে সবসময় যেমন তেমন সঙ্গী একজন চাই। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।